আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে যে মিটিংটি হয়ে গেল। এই জায়গাটায় প্রথমে আমি শুরু করব বাংলাদেশ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিয়ে, যে বর্তমান বিশ্ব রাজনীতিতে আমরা যেহেতু দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র এবং এশিয়া তথা দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র, এখানে কিন্তু আমাদের প্রতিটি সরকার যেই ক্ষমতায় আসুক তার দুটা ভাইটাল পয়েন্ট, আমরা বৈদেশিক সম্পর্ক কাকে দিয়ে শুরু করব। আমেরিকা তো আছেই, আমেরিকা হচ্ছে বিশ্বের সুপার পাওয়ার, এক নম্বর। সে সামরিক খাতে বলেন, অর্থনৈতিক খাতে বলেন, পররাষ্ট্র খাতে বলেন, এক নম্বর সুপার পাওয়ার। কিন্তু আমি আবার বলি, আমরা যেহেতু এশিয়াতে, বাংলাদেশ এশিয়ার একটি রাষ্ট্র এবং তথা দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র, এখানে দুইটা ভাইটাল মোড়ল আছে, চায়না এবং ভারত। অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা, এই জন্য আমি তাকে ধন্যবাদ দিয়েই শুরু করছি, যে যেহেতু আমরা প্রথমেই বৈদেশিক যে সম্পর্কটা বা মিটিংটা, যে কোনো সম্মেলনে যোগদান করা বা সম্পর্কটা শুরু করেছি চায়নাকে দিয়ে। এখানে আমরা ভারতকে বুঝিয়ে দিয়েছি, তোমরা যে গত 15 বছর বা 16 বছর আমার উপর যে অন্যায়টা হয়েছে, যেখানে তুমি তথা জড়িত ছিলা, যদিও আমরা এটা ডিপ্লোমেট হইতে ডাইরেক্ট বলবো না, তুমি জড়িত ছিল, তাই আমি প্রথমেই চায়নাকে বেছে নিলাম। যেটা কিন্তু আমরা এখানেও দেখতে পারি, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, শ্রীলঙ্কাতেও সরকার পরিবর্তন হয়েছিল গত বছর 24 সালে, কিন্তু শ্রীলঙ্কা সরকার কিন্তু ইন্ডিয়াকে দিয়ে মিটিংটা শুরু করেছে, তারপর তিনি গিয়েছেন চায়না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিটিংটা শুরু হয়েছে চায়নাকে দিয়ে, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ধন্যবাদযোগ্য। কিন্তু এখন আমরা দেখি মিটিংয়ের সারমর্মটা কি দাঁড়িয়েছে। মিটিংয়ে আমরা দেখেছি একটি চুক্তি 8টি সমঝোতা স্মারক হয়েছে, $210 কোটি ঋণ ও অনুদান প্রতিশ্রুতি পাওয়া গেছে, তিস্তা প্রকল্পের নিয়ে আলোচনা হয়েছে, চীনের এক নীতিতে আমাদের অবস্থান আমরা জানিয়েছি, এবং এছাড়া বিশ্ব রাজনীতিতে এবং বাংলাদেশের স্থিতিশীল আমরা চীনের সমর্থন চেয়েছি, এবং আমাদের পক্ষ থেকে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। তিস্তা প্রকল্পের জন্য 50 বছরের আমরা স্ট্যাটিস্টিক চেয়েছি, আগের এবং পরের মিলিয়ে, এবং চীনকে আমাদের দেশের স্থিতিশীলতা এবং সরকারের এবং জনগণের মধ্যে বন্ধুত্ব স্থাপনের জন্য অনুরোধ করা হয়েছে। এই দুই দেশেরই সম্পর্কটা আমি বলবো যে সসম্মানের সাথে এবং 50-50 ইকুয়ালি বলা হয়েছে। এখন আমরা কি পেলাম? মূলত আমরা জানি যে এই যে একটি চীনের সাথে যে মিটিংটা হয়েছে, এটা কিন্তু বিগত 2024 সালে শেখ হাসিনার পতনের, অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার 5ই আগস্টের পতনের পূর্বে তিনি কিন্তু চীন গিয়েছিলেন। চীনে 5 দিনের সফরে গিয়েছিলেন, কিন্তু আমরা জানি 2 দিনে সফরটি সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন, এবং তারপর কিন্তু ওনার 5ই আগস্ট ওনার পতন ঘটে, অর্থাৎ জুলাই মাসের কিন্তু ঘটনা সেটা। সেই মিটিংটারই কিন্তু স্থগিত হওয়া মিটিংটাই কিন্তু এখন পরিপূর্ণতা পেল। এটা অনেকে বুঝতে চাচ্ছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি আবার বলছি, ইউনূস সরকারকে এবং ইউনূসকে আমি ধন্যবাদ দিচ্ছি, যেহেতু আমরা চীন দিয়ে বৈদেশিক নীতিটা শুরু করেছি। আমরা অর্থাৎ ভারতকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে তুমি আমার সাথে যে অন্যায়টা 15 বছর করেছো, বা আমার দেশে যে অন্যায় করেছে তাকে তুমি সমর্থন করেছো, ইভেন তাকে তুমি তোমার দেশে আশ্রয় দিয়েছো। তাই আমি শুরু করলাম চীন দিয়ে। ধন্যবাদ। এখন আমরা আসি, এই যে বৈঠকটি হলো, এই বৈঠকটির কিছু জিনিস আমরা কিন্তু দেখতে পারি। চীনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের দেশে তারা $210 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এটা এখনো কিন্তু ফাইনাল করেনি। কবে কিভাবে দিবে এটা ফাইনাল হয়নি। বলেছে তাদের একটি উচ্চ পর্যায়ের দল বাংলাদেশে আসবে এবং সেই আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবেন। এর মধ্যে অনুদান থাকবে কিন্তু সামান্য, অর্থাৎ এই 210-এর মধ্যে মনে হয় 185 থেকে 190 আসবে ঋণ বা ব্যবসায়িক স্বার্থে, বাকিটা আসবে বিভিন্ন প্রকল্পে, বাকিটা আসবে অর্থাৎ 10 থেকে 15 বিলিয়নের মতো আসবে অনুদান হিসাবে। এটা আমাদের কিন্তু বুঝতে হবে, যারা আন্তর্জাতিক অর্থনীতি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেট বুঝেন তারা কিন্তু ভালো বুঝেন। অর্থাৎ আমি সাধারণ জনগণের জন্য যেহেতু কথা বলছি, দেশবাসীর উদ্দেশ্যে কথা বলছি, তাই আমি ক্লিয়ার করে দিলাম। এছাড়া আমাদের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের একটা অনুরোধ করা হয়েছিল, যে 50 বছর স্ট্যাটিস্টিক চাওয়া হয়েছে। চীন কিন্তু এটা নিয়ে কোনো উত্তর দেন, এবং আমাদের পক্ষ থেকে চীনের বিভিন্ন সংস্থাকে আমাদের দেশে তিস্তা প্রকল্পে ইনভেস্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। চীন বলেছে এটাকে অবশ্যই তারা বিবেচনায় নিবে। উত্তর না দেওয়ার কারণ হচ্ছে, চীন চাচ্ছে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সরকারের সাথে আসলে বিষয়টা নিয়ে আলোচনা করবে। তাই তারা বলেছে যে এটা নিয়ে আমরা সঠিক সময় বাংলাদেশকে জানানো হবে তাদের সিদ্ধান্ত। এখানে আমরা আরেকটি জিনিস দেখি, যে
যদিও চীন অন্যের অভ্যন্তরীণ বিষয় নাক গলান না, চীনের পররাষ্ট্রনীতিটা ভাইটাল পয়েন্ট, বাট বর্তমানে তারা অর্থনৈতিকভাবে বিশ্বের যেহেতু এখন দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে, আমেরিকার পরে চীনের অবস্থান অর্থনৈতিক দিক থেকে, এবং ধারণা করা হচ্ছে আগামী 30 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ 2030 থেকে 50-এর পরে আমেরিকা চীন প্রায় ইকুয়াল লেভেলে চলে আসবে অর্থনৈতিক ব্যাপারে। সামরিক খাতে হয়তো কিছু পিছিয়ে থাকবে, বাট অর্থনৈতিক খাতে দুই দেশের সমান অবস্থানে আসবে, এবং ধারণা করা হচ্ছে 2055 সালের পরে চীন হবে 1 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্র। সেখান থেকে দেখা যাচ্ছে চীন যদিও মুখে বলে যে আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, বাট এখানে চীনও কিন্তু দেখা গেল বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্রকে, এবং যেখানে আমাদের প্রথম বৈদেশিক সফরটাই হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনে, সেখানে তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং তাকে ডক্টরেট উপাধি দিয়েছেন। এদিক থেকে আমরা জাতি হিসেবে সম্মান বোধ করছি। কিন্তু এর বাইরে আমরা কি দেখতে পাই? এর বাইরে আমরা দেখতে পাই চীনও কিন্তু বলেছে যে আমাদের গণতান্ত্রিক সরকার তারা দেখতে চাচ্ছে, অর্থাৎ তারা গণতান্ত্রিক হোক বা অগণতান্ত্রিক হোক, তারা একটি নির্বাচিত সরকারকে দেখতে চাচ্ছেন। চীনে যে আইন আছে, আইনের মাধ্যমে, চীনে যদিও একদলীয় গণতন্ত্র, একদলীয় রাষ্ট্র, তারা কমিউনিজম থেকে চলে আসছে, সেই কমিউনিস্ট পার্টি এখন সোশ্যালিজম চালাচ্ছে, ঠিক বাংলাদেশেও তারা একটা নির্বাচিত সরকারের সাথে আসলে আলোচনাটাকে এগিয়ে নিতে চাচ্ছেন, সেই ইঙ্গিত কিন্তু তাদের মিটিংয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা এখানে আমি বলবো যে একটি জিনিস মনে হয় আমাদের এখানে স্মরণ রাখা উচিত, যেহেতু বাংলাদেশ, আমরা জানি আন্তর্জাতিকভাবে কাউকে স্বীকৃতি দিলে সেটার ফিরায় নেওয়া যায় না। 2003 সালে তৎকালীন বাংলাদেশ সরকার তাইওয়ানের স্বীকৃতি দিয়েছিল, সেটা আমেরিকা এবং ভারতের চাপে, যদিও আমেরিকা এবং ভারতের চাপে, কিন্তু দিয়েছিল। এখানে আমার মনে হয় দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, যে তাইওয়ানের তারা কোনো সরকারের সাথে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে চুক্তি করতে ইচ্ছুক না, অর্থাৎ এক চীন নীতিতে বাংলাদেশ বিশ্বাসী। তাহলে এখানে বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিকভাবে এই কথাটা আমার মনে হয় আমাদের এখানে প্রয়োগ না করলেও হতো, অতি খুশির ঠেলাতেই হোক বা সাধারণ জ্ঞানের ধারণা থেকেই হোক। কারণ যেহেতু এর পরবর্তীতেই আমরা দেখি, কি দেখতে পাই, কয়েকদিনের মধ্যে আমেরিকা কিন্তু আমাদের উপর অর্থনৈতিকভাবে শুল্ক আরোপ করেছে, এবং বিশ্বে যেই কয়টাই দেশে সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে তার মধ্যে বাংলাদেশ কিন্তু একটি। অর্থাৎ আমরা কিন্তু রেজাল্টটা বেশি দেরি হয়নি, 2 থেকে 3 দিনের মাথায় পেয়ে গেলাম। অর্থাৎ এখানে আমি বলবো ডিপ্লোম্যাটিক পলিটিক্সের বা আন্তর্জাতিক বৈদেশিক নীতিতে আমাদের দুর্বলতা কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা তাইওয়ানে দরকার হলে এম্বাসি খুলবো না, আমরা তাইওয়ানের সাথে ব্যবসা করবো না, এটা হতেই পারে, কিন্তু এখানে আন্তর্জাতিকভাবে ওপেন এভাবে বলাটা মনে হয় আমাদের ঠিক হয়নি, বা ঠিক হয়েছে এটা ভবিষ্যতে বলে দিবে। কিন্তু আমরা রেজাল্ট কিন্তু পাচ্ছি, যেহেতু আমাদের সর্বোচ্চ ব্যবসা কি গার্মেন্টস। বাংলাদেশের 2টি হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার, একটি হচ্ছে গার্মেন্টস, দ্বিতীয় হচ্ছে রেভিডেন্স। আমরা কিন্তু দেখলাম আমেরিকাতে যেখানে শূন্য শুল্কে আমাদের গার্মেন্টস রপ্তানি হতো, এখানে তারা সর্বোচ্চ পর্যায়ে, বিশ্বে আমি তো আবার বলতেছি, সর্বোচ্চ পর্যায়ে শুল্ক আরোপ করেছে বাংলাদেশকে। সেই বিষয়টা আমি পরে আলোচনা করব। অতএব এখানে আমি আহ্বান করব বর্তমান অন্তর্বর্তী সরকারকে, আমরা বৈদেশিক যখন কোনো আলোচনায় বসবো, আমরা যেন আশেপাশের ভিউগুলোকে সামনে রেখে এবং কি হতে পারে আমাদের একটি কথা থেকে, সেই জিনিসটা মাথায় রেখে যেন আমরা আলোচনাটা করি বা আলোচনাটা চালিয়ে যাই। ধন্যবাদ।